ভোরের স্নিগ্ধ আলো তখনও ফোটেনি, কিন্তু ঢাকার বুকের ওপর দিয়ে বয়ে যাচ্ছে এক অদৃশ্য আতঙ্কের শীতল হাওয়া। মাটি কেঁপে উঠছে বারবার, আর সেই কম্পন কেবল মাটির গভীরে নয়, বরং পৌঁছে যাচ্ছে প্রতিটি নাগরিকের স্নায়ুতে। যেন ঘুমন্ত এক দানব জেগে উঠছে ঢাকার মাটির নিচে, যার পদভারে প্রকম্পিত হচ্ছে আধুনিক এই মহানগরী। গেল 22 জুন নারায়ণগঞ্জের রূপগঞ্জে যখন 4 মাত্রার ভূমিকম্প হলো, তখন ঢাকা কেঁপে উঠেছিল থরথর করে। সেই উৎপত্তি স্থল ছিল শহরের একদম গা ঘেঁষে মাত্র 16 কিলোমিটার দূরে। মানুষ ভেবেছিল হয়তো কোনো স্বাভাবিক কম্পন, কিন্তু ভূতাত্ত্বিকরা দেখছেন ভিন্ন দৃষ্টিতে। এর কিছুদিন আগে ময়মনসিংহের ভালুকায় ঢাকা থেকে 61 কিলোমিটার উত্তরে কেঁপে উঠেছিল মাটি। তারও আগে নরসিংদীর মাধবদীতে 5.7 মাত্রার কম্পন যেন এক সতর্ক বার্তা দিয়ে গেল। যেন ঢাকার চারপাশ ঘিরে ধরছে অদৃশ্য এক বলয়, যার কেন্দ্রে থাকা এই শহরটি এখন চরম অস্তিত্ব সংকটে। সবুজ শ্যামল এই জনপদের নিচে যে বিশাল টেকটনিক প্লেটের খেলা চলছে, তা নিয়ে বিশেষজ্ঞরা আজ উদ্বিগ্ন। ডাউকি ফল্ট থেকে শুরু করে সিলেট টেকনাফ পর্যন্ত বিস্তৃত অঞ্চল জুড়ে জমা হচ্ছে আগ্নেয়গিরির মতো বিস্ফোরক শক্তি, যা যে কোনো মুহূর্তে রূপ নিতে পারে বিধ্বংসী এক মহাপ্রলয়ে। বিশেষজ্ঞদের কণ্ঠে আজ গভীর শঙ্কা। তারা বলছেন, সিলেট থেকে টেকনাফ পর্যন্ত মাটির নিচে যে শক্তি পুঞ্জীভূত হচ্ছে, তার 60% যদি বেরিয়ে আসে, তবে 8 মাত্রার ভূমিকম্পে তছনছ হয়ে যেতে পারে পুরো জনপদ। এটি কেবল পরিসংখ্যান নয়, এটি একটি অমোঘ সত্যের পদধ্বনি। শহরের দিকে তাকালে আতঙ্ক আরো ঘনীভূত হয়। অপরিকল্পিত এই ঢাকা যেন এক মরণ ফাঁদ। 2009 সালের এক জরিপ বলছে, 7 মাত্রার ভূমিকম্প হলে শহরের 72,000 ভবন তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আজ সেই সংখ্যাটা কত তা ভাবলে শিউরে উঠতে হয়। বিশেষজ্ঞদের মতে, আমরা কেবল ভবন তৈরি করেছি, কিন্তু বিল্ডিং কোড মানার বালাই ছিল না। জলাভূমি ভরাট করে গড়া বসুন্ধরা বা পূর্বাচলের মতো এলাকাগুলো লিকুইফ্যাকশন বা মাটির তরলীকরণ ঝুঁকিতে রয়েছে সবচেয়ে বেশি, ভূমিকম্পের তীব্রতাকে যা কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। পুরান ঢাকার সরু গলিগুলোতে আজও দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো দালান। ভূমিকম্প হলে এসব অলিগলিতে উদ্ধার কাজ চালানো হবে এক অসম্ভব চ্যালেঞ্জ। অ্যাম্বুলেন্স দূরের কথা, মানুষের হাঁটার জায়গাটুকুও অবশিষ্ট থাকবে না ধ্বংসস্তূপের নিচে। হাসপাতাল থেকে ফায়ার সার্ভিস স্টেশন, সরকারি অনেক গুরুত্বপূর্ণ স্থাপনাও আজ ঝুঁকির মুখে। ভূমিকম্পের সময় যদি এগুলো অচল হয়ে পড়ে, তবে জরুরি সেবা পৌঁছাবে কার কাছে? বিপর্যয়ের পর উদ্ধার কাজ হবে এক বিরাট প্রশ্নবোধক চিহ্ন। সবাই বলছে ঢাকা শহরে 21 লাখ পরিবারের বাস, এর মধ্যে 15 লাখই একতলা বা দোতলা হলেও 4 থেকে 6 তলা ভবনের সংখ্যাও কম নয়। যখনই কম্পন অনুভূত হয়, মানুষ দৌড়ে বেরিয়ে আসে রাস্তায়, কিন্তু সেই রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা ভবনগুলোও কি নিরাপদ? ভূমিকম্প কোনো পূর্বাভাস দেয় না, এটি আসে ঝড়ের গতিতে। কিন্তু আমাদের প্রস্তুতি কি পর্যাপ্ত? সরকার বলছে স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে, আশ্রয় কেন্দ্র চিহ্নিত করা হয়েছে, কিন্তু সেই কাগজ কলমের পরিকল্পনা কি বাস্তবে কাজ করবে যখন মাটির ওপর দিয়ে বয়ে যাবে প্রলয়ঙ্করী ঝটিকা? বিশ্লেষকরা বলছেন, আতঙ্কিত হয়ে লাভ নেই, বরং প্রয়োজন সচেতনতা। ভূমিকম্পের সময় কোথায় আশ্রয় নিতে হবে, কোথায় নিরাপদ জায়গা আছে, সেই জ্ঞান প্রতিটি নাগরিকের থাকা জরুরি। স্মার্টফোনের এই যুগে তথ্য পৌঁছে দেওয়া এখন সময়ের দাবি। মেহেদী আহমেদ আনসারি হতাশ, কারণ বছরের পর বছর ধরে দেওয়া সুপারিশগুলো ফাইলবন্দি হয়েই রয়ে গেছে। তিনি বারবার জোর দিচ্ছেন বিল্ডিং কোড এনফোর্সমেন্টের ওপর। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার সময় কি পার হয়ে যায়নি? অথচ আমরা দেখছি এখনো নিয়ম না মেনে গড়ে উঠছে বহুতল ভবন। মুনাফার নেশায় ডেভেলপাররা ভুলে যাচ্ছে মানুষের জীবনের মূল্য। ভূমিকম্পের ঝুঁকিকে উপেক্ষা করে নগরায়নের এই অন্ধ দৌড় কি আমাদের শেষ পর্যন্ত ধ্বংসের মুখেই নিয়ে যাবে? ভেনেজুয়েলায় 125 বছর পর ভূমিকম্প হতে পারে, তবে বাংলাদেশে যে এমনটি হবে না, সেই গ্যারান্টি কে দেবে? প্রকৃতি তার হিসাব কড়ায় গন্ডায় মেলায়। মাটির নিচের প্লেটগুলো নড়ছে, তারা জানান দিচ্ছে তাদের অস্তিত্বের কথা। ঢাকার প্রতিটি ওয়ার্ডে অন্তত একটি করে খোলা জায়গা রাখা প্রয়োজন ছিল, কিন্তু আমরা সেই জায়গাগুলোও দখল করে ফেলেছি। পার্কের বদলে আজ সেখানে দাঁড়িয়ে আছে কংক্রিটের জঙ্গল। দুর্যোগের সময় মানুষ আশ্রয় নেবে কোথায়?
উদ্ধারকারীদের জন্য পর্যাপ্ত সরঞ্জাম কি আছে আমাদের হাতে? ফায়ার সার্ভিস বলছে আছে, কিন্তু সেই 4000 সরঞ্জাম কি এই বিশাল মহানগরীর ধ্বংসযজ্ঞ সামলানোর জন্য যথেষ্ট? প্রতিটি প্রশ্নের উত্তর যেন আরো বড় ভয় আর অনিশ্চয়তা তৈরি করছে। তবুও আশার আলো দেখছেন কেউ কেউ। যদি সরকার এখনই কঠোর হয়, ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভাঙার বা সংস্কারের উদ্যোগ নেয়, তবে প্রাণহানি কমানো সম্ভব। প্রতিটি ভবন মালিককে দায়বদ্ধ করতে হবে কঠোর মনিটরিং। সময় বয়ে যাচ্ছে দ্রুত। মাটির নিচের সেই দানব হয়তো তার শক্তির সঞ্চয় পূর্ণ করছে। আমরা কি কেবল বসে থাকবো ভাগ্যের ওপর ভরসা করে, নাকি জেগে উঠবো এখনই, ঢেলে সাজাবো আমাদের এই প্রিয় শহরটিকে?